ক্লাস 8-এর 2024 সালের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনটা কোন মাসে হবে? খুব সম্ভবত আগস্ট মাসে হবে। তো সামার ভ্যাকেশন চলছে, এটাই সবচেয়ে ভালো সময় সেকেন্ড সামেটিভের জন্য প্রস্তুতি কমপ্লিট করার। তো আমরা রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা ক্লাস 8 যেটা 2024 সালে বার করেছে, এই বইটা থেকে আমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরেজির যে পেজগুলো আছে সেগুলো আমরা একে একে আলোচনা করব। সেকেন্ড সামেটিভের প্রথম যে স্কুলটা মডেল কোশ্চেন পেপার 1, এটা হচ্ছে আরামবাগ গার্লস হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 67, 67 পৃষ্ঠায় আছে। একের দাগে একটা সিন দেওয়া আছে। স্ট্যাচু বলছে প্লিজ হেল্প মি লিটল সোয়ালো, মূর্তিটা বলছে আমাকে সাহায্য করো ছোট্ট চাতক পাখি, ছোট্ট সোয়ালো। এটা আমাদের লেসন নাম্বার 8 দ্য হ্যাপি প্রিন্স, ওখান থেকে নেওয়া প্যাসেজ। তোমাদের সকলের পড়া আছে, এগুলার পড়ে মানে বলছি না, আমি সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করে দিচ্ছি। এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে 3খানা কোশ্চেন দেওয়া আছে, 3খানা প্রশ্নের উত্তর দিতে হবে। একের দাগে হোয়াই ডিড দ্য সোয়ালো প্লাক দ্য সাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই, রাজপুত্রের চোখ থেকে নীলকান্তমণি ওই সোয়ালোটা তুলে নিয়েছিল কেন? না সেই ছোট্ট বেচারি গরিব মেয়েটা যে কান্নাকাটি করছিল, হ্যাপি প্রিন্স তাকে সাহায্য করতে চাইলো, তখন সোয়ালোকে বলল তুমি আমার এই নীলকান্তমণিটা তুলে নাও, ওই বাচ্চা মেয়েটাকে হেল্প করে আসো। তাহলে এখানে সোয়ালো সে নীলকান্তমণিটা তুলে নিয়েছিল কী জন্য? ওই ছোট্ট গরিব বাচ্চা মেয়েটাকে হেল্প করার জন্য। তো আমরা উত্তরে লিখবো, এখানে উত্তরে লিখবো দ্য সোয়ালো প্লাকড দ্য সাফায়ার টু হেল্প দ্য পুয়ার লিটিল গার্ল, মানে সোয়ালোটা তুলে নিয়েছিল নীলকান্তমণিটা ওই গরিব ছোট্ট বাচ্চা মেয়েটাকে হেল্প করার জন্য। এবার দুয়ের দায় কথা, হোয়াই ডিড দ্য সোয়ালো সে দ্যাট হি মাস্ট স্টে উইথ হ্যাপি প্রিন্স, সোয়ালো একটা জায়গায় হ্যাপি প্রিন্সকে বলছে যে আমি এবার তোমার সঙ্গে থাকবো আর আমি চলে যাব না। তো সোয়ালো একথা কেন বলেছিল যে সে হ্যাপি প্রিন্সের সঙ্গে থাকবে? না, তার কারণ হচ্ছে হ্যাপি প্রিন্সের দুটো চোখ চলে গেছিল, হ্যাপি প্রিন্স অন্ধ হয়ে গেছিল, তাই সোয়ালো তার সঙ্গে থাকতে চেয়েছিল। আমরা লিখবো দ্য সোয়ালো সেড দ্যাট হি মাস্ট স্টে উইথ দ্য হ্যাপি প্রিন্স বিকজ দ্য প্রিন্স ওয়াজ ব্লাইন্ড, সোয়ালো বলেছিল সে অবশ্যই থাকবে হ্যাপি প্রিন্সের সঙ্গে, কারণ ওই হ্যাপি প্রিন্স কিন্তু অন্ধ হয়ে গেছিল। আর 3-এর দাগে আছে হোয়াট ডিড দ্য সোয়ালো সি আফটার ফ্লাইং ওভার দ্য ল্যান্ড, গোটা ল্যান্ডের উপর দিয়ে যখন সোয়ালো উড়ে গেছিল সে কি কি দেখতে পেয়েছিল? না, সে দেখতে পেয়েছিল অনেক ক্ষুধার্ত লোককে, অনেক শোকার্ত লোককে, অনেক অসুখী লোককে, অনেক অভুক্ত লোকেদেরকে ওই ল্যান্ডের উপর দেখতে পেয়েছিল। তো আমরা উত্তরে লিখব দ্য সোয়ালো স মেনি হাঙ্গরি মিজারেবল আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল ওভার দ্য ল্যান্ড। এখানে বি দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে দুখানা শব্দ নিতে হবে, দিয়ে দুটো শূন্যস্থানে বসাতে হবে, তবে বাক্যটা মিনিং কমপ্লিট হওয়া চাই। একে থেকে আই স এ গার্ল ড্যাশ নিয়ার দ্য মার্কেট, আমি দেখলাম একটা মেয়েকে বাজারের কাছে ড্যাশ করতে। আমি এখানে লিখেছি উইপিং, উইপিং মানে কাঁদতে, তাহলে পুরো বাক্যটা মানে কি দাঁড়ালো? আই স এ গার্ল উইপিং নিয়ার দ্য মার্কেট, আমি একটা মেয়েকে দেখলাম বাজারের কাছে কাঁদতে। এখানে উইপিং না লিখে যদি কেউ রানিং লেখে, এখানে রানিং শব্দটা আছে, রানিংটা যদি কেউ লেখে তাহলে সেটাও ঠিক হবে। আই স এ গার্ল রানিং নিয়ার দ্য মার্কেট, তখন মানে হবে এরকম যে আমি একটা মেয়েকে দেখলাম বাজারের কাছে ছুটতে। তো এখানে রানিং বসালেও নাম্বার পাবে, উইপিং বসালেও নাম্বার পাবে। আর 2-এর দাগে ইনজিওর্ড বার্ড ওয়াজ ড্যাশ ইটস উইংস বাট কুড নট ফ্লাই, সে আহত পাখিটা তার ডানাটাকে ড্যাশ করছিল কিন্তু উড়তে পারছিল না, আর ডানাটাকে ঝাপটাচ্ছিল মানে ফ্ল্যাপিং, ফ্ল্যাপিং শব্দটা এখানে আছে, ফ্ল্যাপিং। তাহলে উত্তর হবে দ্য ইনজিওর্ড বার্ড ওয়াজ ফ্ল্যাপিং ইটস উইংস বাট কুড নট ফ্লাই। আর সি দাগে একটা সমার্থক শব্দ খুঁজতে বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, টেক্সট থেকে একটা শব্দ খুঁজে বার করো যার অর্থটা হচ্ছে এই শব্দটা। মুভমেন্ট মানে গতি, তাহলে এটা উত্তর হবে মোশন, মোশন মানেও গতি, এই মোশন শব্দটা প্যাসেজে আছে। এবার একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। দেয়ার লিভড ইন এ সার্টেন টাউন অফ পার্সিয়া টু পেন্টার্স হুজ ফেম হ্যাড স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, পার্সিয়ার একটা নির্দিষ্ট শহরে বাস করত দুজন চিত্রশিল্পী যাদের নাম বা খ্যাতি বা সুনাম ছড়িয়ে পড়েছিল অনেক দূর পর্যন্ত। বোথ ওয়ার সো গুড অ্যাট দেয়ার ওয়ার্ক দ্যাট, আর দুজন চিত্রশিল্পী তাদের কাজে এতটাই ভালো ছিল যে ইট ওয়াজ হার্ড টু সে হু দ্য বেটার পেন্টার ওয়াজ, ওদের মধ্যে সবচেয়ে ভালো পেন্টারকে, চিত্রশিল্পীকে, এটা বলাটা রীতিমতো কঠিন ছিল। সো ইট ওয়াজ সেটেলড দ্যাট, তাই এটা সিদ্ধান্ত নেওয়া হলো যে ইচ ওয়াজ টু ড্র এ পিকচার অ্যান্ড দেয়ার উড বি জাজেস টু ডিসাইড হু হ্যাড ডান দ্য বেটার ওয়ার্ক, এটা সিদ্ধান্ত নেওয়া হলো যে দুজনের মধ্যে প্রত্যেককে একটা করে ছবি আঁকতে হবে এবং সেখানে বিচারক মণ্ডলী থাকবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন কোন কাজটা ভালো হয়েছে। ওয়ান অফ দ্য পেন্টার্স পেন্টেড এ বাঞ্চ অফ গ্রেপস, তাদের মধ্যে একজন চিত্রশিল্পী আঁকলো একগোছা আঙ্গুরের ছবি, হুইচ লুকড সো ন্যাচারাল দ্যাট, আর সেই আঙ্গুরের ছবিটা এতটা প্রাকৃতিক, এতটা স্বাভাবিক, এতটা আসল মনে হচ্ছিল যে দ্য বার্ডস কেম অ্যান্ড পেকড অ্যাট ইট, পাখিরা উড়ে এলো এবং সে আঙ্গুরের থোকাতে তারা ঠক্কর মারা শুরু করলো বা হোঁচড় দেওয়া শুরু করলো বা ধাক্কা মারা শুরু করলো। দ্য জাজেস ওয়ার স্ট্রাক উইথ ওয়ান্ডার, বিচারকরা কিন্তু বিস্ময়ে অভিভূত হলেন, অ্যান্ড থট
হি ওয়াজ শিওরলি গোয়িং টু উইন, এবং তারা ভাবলেন এই প্রথম যে চিত্রশিল্পী সে প্রথম পুরস্কারটা জিততে চলেছে বা প্রতিযোগিতাটা জিততে চলেছে। হোয়েন দে ওয়েন্ট টু সি হোয়াট দ্য আদার পেন্টার্স হ্যাজ পেন্টেড, যখন তারা দেখতে গেলেন যে অন্য চিত্রশিল্পী কী এঁকেছে, হি পয়েন্টেড টু এ স্ক্রিন, তখন অন্য চিত্রশিল্পী কী করলো, একটা পর্দা দেখিয়ে দিল। দ্যাট ওয়াজ বিফোর দেয়ার আইজ, যে পর্দাটা তাদের চোখের সামনে ছিল। দ্য রাইভাল পেন্টার থট দ্যাট দ্য পিকচার ওয়াজ বিহাইন্ড দ্য স্ক্রিন, তখন প্রতিদ্বন্দ্বী চিত্রশিল্পী মানে প্রথম চিত্রশিল্পী যে আঙুরের থোকাটা এঁকেছিল সে ভাবলো যে এই ছবিটা নিশ্চয়ই পর্দার পিছনে আছে। অ্যান্ড ওয়েন্ট ফরওয়ার্ড টু সি ইট, এবং সে এগিয়ে গেল পর্দার পেছনে কী ছবি আছে দেখবে বলে। বাট হি ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড টু ফাইন্ড দ্যাট দিস ওয়াজ নো স্ক্রিন, কিন্তু সে ভীষণ অবাক হয়ে দেখলো যে ওটা কিন্তু আদৌ কোনো পর্দা ছিল না, বাট অনলি দ্য পিকচার অফ ওয়ান দ্যাট হ্যাড বিন পেন্টেড অন দ্য ওয়াল, কিন্তু ওটা একটা পর্দার ছবি মাত্র ছিল যেটা দেওয়ালের উপর আঁকা ছিল, আর চিত্রশিল্পী সেটাকে আসল পর্দা ভেবে সরাতে গেছে। দ্য জাজেস ওয়ার স্পিচলেস, আর তখন বিচারকেরা একদম নির্বাক হয়ে গেলেন উইথ ওয়ান্ডার, বিস্ময়ে। অ্যান্ড গেভ দ্য সেকেন্ড পেন্টার দ্য প্লেস অফ অনার, এবং তারা দ্বিতীয় চিত্রশিল্পীকে সম্মানের জায়গাটা প্রদান করলেন, মানে প্রথম পুরস্কারটা দিলেন। অ্যাজ হিজ পিকচার হ্যাড ডিসিভড এ ম্যান, কারণ দ্বিতীয় চিত্রশিল্পীর যে ছবিটা সেটা একটা মানুষকে ঠকিয়েছিল। হোয়াইল দ্যাট অফ হিজ রাইভালস হ্যাড ডিসিভড অনলি দ্য বার্ডস, অথচ উল্টো দিকে প্রতিদ্বন্দ্বী মানে প্রথম যে চিত্রশিল্পী তার যে ছবিটা মানে আগুরের থোকার যে ছবিটা সেই ছবিটা পাখিদেরকে ঠকিয়েছিল। আর দ্বিতীয় চিত্রশিল্পীর ছবি কাকে ঠকালো? মানুষকে ঠকালো। তাহলে কে উইনার হলো? সেকেন্ড পেন্টার উইনার হলো। দারুণ আনসিন। এবার প্রশ্ন দিয়েছে তিনখানা, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, আর সেই তিনখানা কোশ্চেনের উত্তর দিতে হবে। একের দাগে যে হোয়াই ওয়াজ দ্য রাইভাল পেন্টার গ্রেটলি সারপ্রাইজড, ওই প্রতিদ্বন্দ্বী চিত্রশিল্পী সে অবাক হলো কেন? আমরা লিখবো হি ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড টু ফাইন্ড দ্যাট দিস ওয়াজ নো স্ক্রিন বাট অনলি দ্য পিকচার অফ ওয়ান দ্যাট হ্যাড বিন পেন্টেড অন দ্য ওয়াল। সে অবাক হয়েছিল এটা দেখে যে ওটা আদৌ আসল পর্দা ছিল না, ওটা শুধুমাত্র একটা পর্দার ছবি ছিল যেটা দেওয়ালের উপর আঁকা ছিল। তাহলে হি ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ থেকে শুরু করে ওয়াল অবধি লিখে দিলে আমাদের একের দাগে উত্তরে যাবে হি ওয়াজ গ্রেটলি থেকে শুরু করে ওয়াল পর্যন্ত। এই লাইনটা বইতে দেওয়া আছে, এখানে দেখে দেখে তুলবে হি ওয়াজ থেকে ওয়াল পর্যন্ত। আমি এখানে জায়গা কম থাকার জন্য মাঝখানে ডট ডট দিয়ে দিচ্ছি, তোমরা এরকম দেবে না, তোমরা পুরো বাক্যে লিখবে। দুইয়ের দাগে আছে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য জাজেস হোয়েন দে স দ্য সেকেন্ড পেন্টার্স পেন্টিং, যখন বিচারকরা দ্বিতীয় চিত্রশিল্পীর ছবিটা দেখলেন তখন তাদের রিয়াকশন কি হলো? না তারা একদম নির্বাক হয়ে গেছিলেন। এই যে বাক্যটা, দ্য জাজেস ওয়ার স্পিচলেস উইথ ওয়ান্ডার অ্যান্ড গেভ দ্য সেকেন্ড পেন্টার দ্য প্লেস অফ অনার অ্যাজ হিজ পিকচার হ্যাড ডিসিভড এ ম্যান হোয়াইল দ্যাট অফ হিজ রাইভালস হ্যাড ডিসিভড অনলি দ্য বার্ডস। বিচারকরা নির্বাক হয়ে গেছিলেন এবং বিস্ময়ে, এবং তারা দ্বিতীয় চিত্রশিল্পীকে প্রথম প্রাইজটা বা উইনিং প্রাইজটা দিয়ে দিলেন, যেহেতু তার ছবি একটা মানুষকে ঠকিয়েছিল, উল্টো দিকে প্রতিদ্বন্দ্বীর ছবি পাখিদেরকে ঠকিয়েছিল। তো আমরা দ্য জাজেস ওয়ার স্পিচলেস থেকে শুরু করে দ্য বার্ডস পর্যন্ত, মানে শেষ বাক্যটা পুরোপুরি লিখবো। দ্য জাজেস ওয়ার থেকে বার্ডস পর্যন্ত, এটা দুই দাগের উত্তর। আর তিন দাগে হোয়াই ডিড দ্য জাজেস থিঙ্ক দ্যাট দ্য ফার্স্ট পেন্টার ওয়াজ শিওরলি গোয়িং টু উইন, বিচারকরা কেন ভাবলেন যে প্রথম চিত্রশিল্পী সেই পুরস্কারটা জিতবে? এটা কেন ভাবলেন? না উত্তরে লিখবো ওয়ান অফ দ্য পেন্টার্স হ্যাড পেন্টেড এ বাঞ্চ অফ গ্রেপস হুইচ লুকড সো ন্যাচারাল দ্যাট দ্য বার্ডস কেম অ্যান্ড পেকড অ্যাট ইট। একজন চিত্রশিল্পী এঁকেছিল এক গোছা আঙুরের ছবি, আর সেই ছবিটা এতটা স্বাভাবিক এতটা আসল মনে হচ্ছিল যে পাখিরা এলো এবং সেটাকে খাবার চেষ্টা করতে লাগলো। তাহলে তখনই বিচারকরা তার এই বিস্ময় হতবাক হলেন এবং ভাবলেন যে সে নিশ্চয়ইভাবে প্রথম পুরস্কারটা জিতবে। তাহলে ওয়ান অফ দ্য পেন্টার্স থেকে শুরু করে শিওরলি গোয়িং টু উইন পর্যন্ত, ওয়ান অফ দ্য পেন্টার্স থেকে টু উইন পর্যন্ত। জায়গা কম ছিল, ডট ডট মেরেছি, তোমরা পুরো বাক্যটা দেখে দেখে লিখবে। এটা তিনের দাগের উত্তর। আর বি দাগে দুটো ট্রু ফলস আছে। একের দাগে দ্য টু পেন্টার্স ওয়ার ইকুয়ালি ফেমাস, দুজন চিত্রশিল্পী সমানভাবে বিখ্যাত ছিল, অবশ্যই ঠিক। আর দুজন সমানভাবে বিখ্যাত ছিল বলেই তো তাদের মধ্যে কে ভালো এটা বাছাটা রীতিমতো কঠিন ছিল, যার জন্য তো কম্পিটিশনের আয়োজন, তাই না? তো দুজনের খ্যাতি সমানভাবে ছড়িয়ে পড়েছিল, কথাটা ঠিক, আমরা ট্রু টি লিখবো। আর দুয়ের আগে দ্য ফার্স্ট পেন্টার্স পেন্টিং ডিসিভ দ্য জাজেস, প্রথম যে চিত্রশিল্পী তার যে ছবি সেটা কিন্তু বিচারকদেরকে ঠকিয়ে দিয়েছিল, কথাটা ভুল। প্রথম চিত্রশিল্পী ছবিটা কী ছিল? আঙ্গুরের গোছার ছবি, আর সেটা কাকে ঠকিয়েছিল? বার্ডসদেরকে ঠকিয়েছিল। আর দ্বিতীয় পেন্টারের ছবি কী ছিল? স্ক্রিনের ছবি, সেটা কাকে ঠকিয়েছিল? বিচারকদেরকে এবং সেই প্রথম চিত্রশিল্পীকে ঠকিয়েছিল। তাই এখানে বলছে প্রথম চিত্রশিল্পীর যে ছবিটা সেটা বিচারকদেরকে ঠকিয়ে দিয়েছিল, কথাটা ভুল, ফলস, এফ লিখবো। আর সিদাকে কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যটাকে পূরণ করতে হবে। দ্য পেন্টার হু হ্যাড পেন্টেড এ স্ক্রিন ওয়াজ গিভেন দ্য প্লেস অফ অনার বাই দ্য জাজেস, যে সেই চিত্রশিল্পী যে পর্দার ছবি এঁকেছিল তাকেই সম্মানিত পুরস্কারটা দেওয়া হলো, মানে উইনিং প্রাইজ তাকে দেওয়া হলো। কারণ কি না, তার পুরস্কার মানুষকে ঠকিয়েছিল, উল্টো দিকে প্রতিযোগীর পুরস্কার যখন বা প্রতিদ্বন্দ্বীর পুরস্কার ঠকিয়েছিল বার্ডসদেরকে। এবার লাস্ট বাক্যে আছে বিকজের পরে লিখতে বলেছে, আমরা এই অ্যাজের পরে যা আছে তুলে দেবো। হিজ পিকচার হ্যাড ডিসিভড এ ম্যান হোয়াইল দ্যাট অফ হিজ রাইভালস হ্যাড ডিসিভড অনলি দ্য বার্ডস।
তাহলে হিজ পিকচার হ্যাড থেকে শুরু করে অনলি দ্য বার্ডস পর্যন্ত, হিজ পিকচার থেকে বার্ডস পর্যন্ত, এটা এখান দেখে দেখে এই শূন্যস্থানে তুলে দেবে। ডি দাগে একটা বিপরীত শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ খুঁজতে বলেছি প্যাসেজ থেকে। আর্টিফিশিয়াল মানে নকল বা কৃত্রিম, আর বিপরীত শব্দটা হচ্ছে স্বাভাবিক বা আসল, উত্তর হচ্ছে ন্যাচারাল। এই শব্দটা কিন্তু আনসিনে আছে। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। 3 দাগে বলেছে আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ক্লজ দে আর। এখানে ক্লজকে আন্ডারলাইন করতে বলেছে এবং সেটা কি ক্লজ বলতে বলেছে। তো কি ক্লজ বলতে আমরা প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজে যাব না, আমরা মেনলি সাবঅর্ডিনেট ক্লজটাকে আন্ডারলাইন করব আর সেটা কি ক্লজ বলে দেবো। তাহলে অল দ্য বুকস হুইচ বিলং টু দ্য স্কুল লাইব্রেরি মাস্ট বি রিটার্নড অন টাইম। তাহলে হুইচ বিলং টু দ্য স্কুল লাইব্রেরি এটা হচ্ছে ক্লজ, আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আর 2 দাগে অল দো দ্য টিচার ওয়ান্টেড গান্ধীজি টু কপি ফ্রম অ্যানাদার বয় হি ডিড নট সো, হি ডিড নট ডু সো হবে, ডুটা নেই এখানে। তো অল দো থেকে শুরু করে বয় অবধি এটা আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আর 4 দাগে ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন দ্য ফ্রেজেস। এখান থেকে উল্টোটা মানে ফ্রেজ আন্ডারলাইন করতে হবে এবং কি ফ্রেজ বলতে হবে। দ্য পিপল অফ দ্য ভিলেজ আর ভেরি সিম্পল, এই গ্রামের লোকেরা খুবই সৎ বা সহজ সরল। তাহলে দ্য পিপল অফ দ্য ভিলেজ এটাই আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে ফ্রেজ এবং এটা নাউন হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই আমরা নাউন ফ্রেজ বলে দেবো, নাউন ফ্রেজ। আর 2 দাগে হি ফট উইথ কারেজ, এখানে উইথ কারেজটা ফ্রেজ আন্ডারলাইন করলাম, আর উইথ কারেজটা মানে সাহসিকতার সঙ্গে, মানে কিভাবে লড়াই করলো, কিভাবে যুদ্ধ করলো না সাহসিকতার সাথে, তাই কিভাবে যে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই, তাই অ্যাডভার্ব ফ্রেজ হবে এটা। আর 5 দাগে ডু এজ ডাইরেক্টেড, এখানে 3খানা কোশ্চেন দেওয়া আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। প্রথমটা ন্যারেশন চেঞ্জ করতে, 3টাই ন্যারেশন চেঞ্জ দিয়েছে অ্যাকচুয়ালি। 1 দাগে দ্য চাইল্ড সেড টু দ্য মাদার, বাচ্চা তার মাকে বলছে লেট মি ওয়াচ দ্য কার্টুন ফর সাম টাইম, আমাকে কিছুক্ষণ কার্টুন দেখতে দাও। তাহলে উত্তর লিখব দ্য চাইল্ড রিকোয়েস্টেড দ্য মাদার দ্যাট হি মাইট ওয়াচ দ্য কার্টুন ফর সাম টাইম। আর 2 দাগে দ্য নান সেড টু হার ডিসিপল মে ইউ হ্যাভ দ্য ব্লিস অফ গড, তো সন্ন্যাসিনী তার ভক্তকে বলছি যে তুমি ভগবানের আনন্দ আশীর্বাদটা পাও। তাহলে আমরা লিখবো দ্য নান প্রেড দ্যাট হি বলতে কি তার ডিসিপ্লিন, এটা ব্র্যাকেটে উল্লেখ করে দেবো। তারপর মাইট হ্যাভ দ্য ব্লিস অফ গড, এখানে প্রেডের পরে কিন্তু আমরা ডিসিপ্লিন লিখবো না, প্রেডের পরে সরাসরি লিঙ্কার ওয়ার্ড ইউজ করবো, দ্যাট ইউজ করবো। তবে এখানে প্রোনাউন চেঞ্জ করে হি লিখবো, আর হিটাকে ব্র্যাকেটে উল্লেখ করে দেবো, হার ডিসিপল ব্র্যাকেটে শেষ করবো, তারপর লিখবো মাইট হ্যাভ দ্য ব্লিস অফ গড। আর 3 দাগেছে আই সেড হাউ কোল্ড দ্য নাইট ওয়াজ, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এন্ড নারেশন চেঞ্জ, আমরা লিখবো আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য নাইট ওয়াজ ভেরি কোল্ড। আর 6 দাগের কোশ্চেন আছে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ, এই দুটো বাক্য দেওয়া আছে, জয়েনিং করতে হবে ইনফিনিটিভ ব্যবহার করে। ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব, টু গো, টু রান, টু সি, টু ইট, টু ড্রিঙ্ক, টু ব্রিং, টু বাই, টু সেল, টু টেল, এগুলো সবই হচ্ছে ইনফিনিটিভ, সেরকম একটা ইনফিনিটিভ ইউজ করবো আমরা উত্তরে। তাহলে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন পলিটিক্স, পলিটিক্সে আমার কোনো ইন্টারেস্ট নেই। আই মাস্ট অ্যাডমিট ইট ফ্র্যাঙ্কলি, আমি এটা খোলামেলাভাবে অবশ্যই স্বীকার করব। তাহলে আমি ওই পলিটিক্সে ইন্টারেস্ট না থাকাটাকে স্বীকার করব। তাহলে আই মাস্ট অ্যাডমিট ফ্র্যাঙ্কলি টু হ্যাভ নো ইন্টারেস্ট ইন পলিটিক্স। এমনি করে মডেল কোশ্চেন পেপার 1-এ যে পেজটা ছিল সেই পেজের আমরা সিন, আনসিন এবং গ্রামার আলোচনা করলাম। রাইটিং স্কিলটা বাকি থাকলো, রাইটিং স্কিলগুলোকে এক জায়গায় আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা অবশ্যই প্যাসেজটা বুঝতে পারলে, পেজটা বুঝতে পারলে, আর প্রশ্নবিচিত্র ধরে প্র্যাকটিস করলে অবশ্যই সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষাগুলো ভালো হয়, তোমরা জানো। তো মন দিয়ে পড়াশোনা করো, পারলে ভিডিওটাকে আরেকবার দেখে নাও, বন্ধুদের সাথেও শেয়ার করে দাও, আর এই উত্তরগুলোকে মনে রাখার চেষ্টা করো। এরকম টাইপেরই কোশ্চেন তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পাবে এবং সেখানে যথাযোগ্য নাম্বার তোমরা সহজে তুলতে পারবে। অনেকেই তোমরা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এর পরের মডেলগুলোর ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তোমাদের সুবিধার জন্য।